আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 ব্যাচের জন্য বাংলা ডিজিটাল একাডেমির আয়োজন যে বাংলা ব্যাকরণ এবং প্রথম পত্রের যে প্রস্তুতি 200 মার্কসের প্রস্তুতির জন্য ধারাবাহিক যে ক্লাস, সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাসের যে তৃতীয় পর্ব কর্মধারয় সমাস সেটি উল্লেখ করব। আমাদের বইয়ে রয়েছে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন আমরা একটা উদাহরণ দিব যে নীল যে পদ্ম, তাহলে এটি হচ্ছে নীল পদ্ম। খেয়াল করুন, এখানে পদ্ম বলতে কি বোঝানো হচ্ছে। যখন বলছি যে পদ্ম, সেটি হচ্ছে ফুল, এটি হচ্ছে বিশেষ্য, আর এটি হচ্ছে বিন মানে বিশেষণ। কারণ যখন পদ্ম নীল পদ্ম বলা হচ্ছে, পৃথিবীর সব পদ্ম ফুল থেকে নীল পদ্মকে আলাদা করে ফেলা হয়েছে, তাই এখানে নীল হচ্ছে বিশেষণ। তাহলে যখন বলছি পদ্ম তখন সব পদ্মকেই বোঝাচ্ছে, কিন্তু যখন বলছি নীল পদ্ম তখন সেটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে অনেকগুলো পদ্ম ফুল আছে, এর মধ্যে আমি বাছাই করে নীল পদ্ম ফুলকে আলাদা করলাম। ফলে এখানে দেখা যাচ্ছে যে বিশেষণ একটি ফ্যাক্টর, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটি হচ্ছে নাউন। তাহলে এটিকে আমরা বলতে পারি যে সমাসে বিশেষ্য এর সাথে, এখানে উল্লেখ আছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় সেটিকে কর্মধারয় সমাস বলা হয়। অর্থাৎ কর্মধারয় সমাসের ক্ষেত্রে কিন্তু বিশেষ্য এবং বিশেষণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা বলছি যে নীল পদ্ম, এখানে উল্লেখ করতে হবে যে শান্ত অথচ শিষ্ট, শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে যে, যাহা, তাহা, যিনি, তিনি ইত্যাদি থাকবে। যেমন যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, ফলে এটি হচ্ছে জজ সাহেব, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। ফলে যিনি তিনি কিন্তু এখানে চলে এসেছে। ফলে যে থাকতে পারে কর্মধারয় সমাসের, কিন্তু যে যোজক থাকতে পারে। আমরা উদাহরণ দেখব আমাদের যে মেন বই, সেই মেন বই থেকে আমরা বেশ কিছু উদাহরণ দেখব। কিরকম, যে খাস যে জমি, তাহলে খাস যে জমি, খাস জমি। ফলে এখানে পাচ্ছি এটি কিন্তু অ্যাডজেক্টিভ আর এটি হচ্ছে নাউন। তাহলে বিশেষণের সাথে বিশেষ্য বসে কিন্তু এখানে কর্মধারয় সমাসটি সংগঠিত হয়। আর এক্ষেত্রে আমরা পাচ্ছি যে যোজক, এখানে রয়েছে যে যোজক, ফলে খাস যে জমি। আমরা আরো কিছু উদাহরণ দেখব। ভাজা যে বেগুন, সেটি হচ্ছে বেগুন ভাজা, যে বেগুন ভাজা। তারপর সিদ্ধ যে আলু, সিদ্ধ
যে আলু সেটিকে বলছি আলু সিদ্ধ। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে আমরা পাচ্ছি যে তাহলে সিদ্ধ যে আলু সিদ্ধ, এটি আমরা পরে দেখব যে আলু কেন সামনে আসলো। যখন আমরা এই যে আলু সিদ্ধ সমস্ত পদটি পাবো, সেই আলু সিদ্ধ সমস্ত পদের ক্ষেত্রে আমরা দেখব যেটি বিশেষণ পদ। তো বিশেষণ পদ এখানে কোনটি? বিশেষণ পদ হচ্ছে সিদ্ধ, অর্থাৎ এই যে সিদ্ধ এবং ভাজা সেটি অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ সেটি আগে বসবে, কারণ এটি আলুর অবস্থা বোঝাচ্ছে। আলু কোন অবস্থায় রয়েছে? সিদ্ধ রয়েছে। তারপর বেগুন ভাজা, এটি যখন বলছি ভাজা যে বেগুন, কিছু কিছু ক্ষেত্রে বিশেষণটি সামনে চলে আসবে, কিন্তু দেখাচ্ছে যে সমস্ত পদে কিন্তু দেখাচ্ছে যে বিশেষ্য আগে, আলু সিদ্ধ। ফলে যখন আমরা সমস্ত পদ থেকে ব্যাস বাক্যে যাব, ব্যাস বাক্য করতে গেলে আমাদেরকে বিশেষণটা আগে নিয়ে আসতে হবে। এটি কর্মধারয় সমাস গঠনের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা দেখব একটু পরে। তো আমরা দেখছি যে এই যে হয় কিছু কিছু ক্ষেত্রে এখানে যে হয়। তারপর আমরা দেখব টাক যে মাথা, টাক মাথা, টাক যে মাথা, টাক মাথা। ফলে এখানে আমরা পাচ্ছি যে আমাদের বইয়ে যেগুলো রয়েছে সেগুলো আমরা আগে লিখব। টাক যে মাথা, যে চালাক সে চতুর, যে চালাক সে চতুর, এটি হচ্ছে চালাক চতুর, যে চালাক সে চতুর। ফলে এখানে আমরা কিন্তু যে পাচ্ছি, এটি আমাদের বইয়ে রয়েছে ক নম্বর। ক নম্বরে কি বলছে? কিছু কিছু কর্মধারয় সমাসে যে এই যে যোজক বসবে। এরপর আমরা পাচ্ছি কনক যে চাপা, কনক যে চাপা, কনক চাপা। ফলে এখানে আমরা পাচ্ছি যে এই যে এখানেও আমরা পাচ্ছি যে। তাহলে ক নাম্বার কি দাঁড়াচ্ছে? যে কিছু কিছু ক্ষেত্রে কর্মধারয় সমাসে কি বসে? যে যোজক বসে। তারপর আমরা পাচ্ছি যে শান্ত সে শিষ্ট, যে শান্ত, যে শান্ত সে শিষ্ট। তাহলে হচ্ছে শান্ত শিষ্ট। ফলে এখানে আমরা কিন্তু বেশ কিছু উদাহরণ পাচ্ছি। আরেকটা পাচ্ছি চিত যে সাঁতার, এখানেও আমরা কি পাচ্ছি? যে পাচ্ছি, চিত যে সাঁতার, চিত সাঁতার। ফলে এখানে আমরা লিখব চিত যে সাঁতার। ফলে এখানেও কিন্তু আমরা যে পাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? যে কর্মধারয় সমাসে যে যোজক ব্যবহৃত হয়। ক নাম্বার নিয়ম কি? যে যোজক ব্যবহৃত হয়। এই যে যোজক ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা বেশ কিছু উদাহরণ দেখলাম। এখন আমরা একটু স্ক্রিনে যাব, যে এখানে বলছে
যে কর্মধারয় সমাসে যে, সে, যাহা, তা, যিনি, তিনি ইত্যাদিও থাকতে পারে। তার মানে যে যোজক শুধুমাত্র যে ব্যবহার হবে সেটি নয়, এর বাইরেও কিন্তু থাকতে পারে। যেমন কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট। এরকম ভাবে কিন্তু আমরা কর্মধারয় সমাসের ব্যবহারটা করতে পারি। এখন কর্মধারয় সমাস যে সংগঠিত হয়, কোন কোন ক্ষেত্রে কিরকম ভাবে সংগঠিত হয় সেটি আমরা দেখব। যে দুটি বিশেষণ পদে একটি বিশেষ্য বোঝালে, যেমন চালাক, চতুর, তাহলে যখন দুটি বিশেষ্য ব্যবহার হবে, দুটি বিশেষণ ব্যবহৃত হবে, তখন কিন্তু একটি বিশেষ্য হয়ে যাবে, একটি বিশেষ্যকে বোঝাবে। যেমন এখানে চালাক, চতুর দুটি কিন্তু বিশেষণ, কিন্তু যখন তাকে বাক্যে বসাচ্ছি, তো বাক্যে বসানোর ফলে তার কিন্তু রোল বা পদের ধরন কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন ওয়াটার একটা শব্দ, জল বা পানি, এটি কোন পদ? নাউন, এটি হচ্ছে নাউন, তাই তো? কিন্তু যখন আমরা বলছি আই ওয়াটার ইন দ্য প্ল্যান্টস, তখন এই ওয়াটারের এই ভূমিকাটা কি? ওয়াটারের ভূমিকা হচ্ছে সে ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এই যে নাউন বাক্যে যখন প্রয়োগ হচ্ছে, প্রয়োগের ভিন্নতার কারণে কিন্তু সে নাউন হিসেবে, ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক এরকম যখন আমরা দুটি বিশেষ্য ব্যবহার করি, তখন কিন্তু আমরা একটিকে বিশেষণ হিসেবে বাক্যে পেতেই পারি। কিরকম? আমরা দেখছি যে একটা বাক্য লিখলাম, ধরুন যে এখানে লিখছি নীল, এটি কি? এটি নাউন বা বিশেষ্য। আবার এখানে বললাম যে আকাশ, আচ্ছা কলম লিখি, কলম, কলম, তাহলে এটিও তো নাউন। কিন্তু যদি লিখি সে নীল কলম, সে নীল কলম কিনেছে, এই যে বাক্যটা লিখলাম সে নীল কলম কিনেছে, এখানে খেয়াল করুন, এখানে নীল কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর এই কলম কিন্তু এখানে নাউন বা বিশেষ্য। তাহলে কি দাঁড়ালো? যে যখন বাক্যে প্রয়োগ হবে, তখন দুটি বিশেষ্য যদি পাশাপাশি বসে, তখন একটি বিশেষণ হিসেবে কাজ করতে পারে। যেমন সে নীল কলম কিনেছে, দেখুন এটি যদি থাকে, এই যে নীল কলম, এই কলম, অনেকগুলো কলম রয়েছে, যেমন এখানে আমরা দেখছি, দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো কলম রয়েছে। এখন এগুলো কলম থেকে যখন আমরা কি করছি, আলাদা করছি, এই যে কলমগুলো, এগুলো সবই কলম, কিন্তু এই কলম থেকে যখন বলছি নীল কলম, তখন কিন্তু এই যে এগুলো আলাদা হচ্ছে। তাহলে নীল কলম, তাহলে কালো কলম, তখন এই যে কালোগুলো কিন্তু আলাদা হচ্ছে। ফলে কি দাঁড়াচ্ছে, যে যখন সে বাক্যে বসেছে, বাক্যে বসার ফলে এই নীল কলম কিন্তু এখানে নীল যে পদ, সেটি কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসেবে কাজ করছে, আর এই যে কলম সেটি কিন্তু বিশেষ্য হিসেবে থেকে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যখন আলাদা হিসেবে রয়েছে, যার যার নিজস্ব কক্ষপথে রয়েছে, তখন কিন্তু সে নাউন হিসেবে কাজ করছে। তার মানে নাউন যখন বসছে বাক্যে, সে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। ঠিক এই জায়গাটাতে আমাদের বক্তব্য রয়েছে। বক্তব্যটি কিরকম? যে দুটি বিশেষণ পদ যখন বসছে, চালাক, চতুর, তখন একটি বিশেষ্য হিসেবে কাজ করছে। ফলে আমরা এখানে দেখাচ্ছি যে কর্মধারী সমাস যে বিভিন্নভাবে প্রকাশিত হয়, কয়েক প্রকারে প্রকাশিত হয় বা সাধিত হয় বা সম্পন্ন হয়, সেটি কিন্তু এখানে আমরা দেখছি। একটি হচ্ছে এরকম, দুই, যে নিয়মটি দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে। দেখুন দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তু বলছে, যিনি জজ তিনি সাহেব,
তাহলে জজ একটা পদ, সাহেব একটা পদ, তাহলে দুটি বিশেষ্য পদ কিন্তু একই বস্তু, একই একই মানুষকে বোঝাচ্ছে। জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, শিক্ষক সাহেব। তাহলে এই যে দুটি আলাদা পদ কিন্তু ব্যক্তি তো একজনকেই বোঝাচ্ছে, ফলে কর্মধারয় সমাস দুটি বিশেষ্য পদেও হতে পারে। এরপর আমরা দেখব যে কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। এটি আমরা একটু বোর্ডে কাজ করব, বোঝার দরকার আছে যে কৃদন্ত বিশেষণটা কি। আমরা এখন দেখব যে কার্যে ধারাবাহিকতা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্ম সমাস হয়। আগে ধোয়া পরে মোছা। আগে ধোয়া পরে মোছা, এটি কি হবে? এটি হবে ধোয়া মোছা। খেয়াল করতে হবে যে আগে ধোয়া পরে মোছা, তাহলে কোন কাজটা আগে? আগে কিন্তু ঘর আমরা পানি দিয়ে ধুয়ে নিই, পানি দিয়ে ঘর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমরা তারপর কিন্তু মুছে নিই। তাহলে এখানে কি আগে কি কেউ ঘর মুছে তারপর ধুয়ে নেয়? মোটেও নয়। তাহলে আগে ধুইতে হয়, তার মানে এটি হচ্ছে 1 নাম্বার কাজ, আর পরে হচ্ছে মুছতে হয়, এটি হচ্ছে 2 নাম্বার কাজ। অর্থাৎ এটি হচ্ছে কাজের ধারাবাহিকতা। ফলে কাজের ধারাবাহিকতা আমরা কি বুঝতে পারছি যে এখানে কাজের ধারাবাহিকতা আগে ধোয়া পরে মোছা। তাহলে কাজের ধারাবাহিকতা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও, কৃদন্ত বিশেষণ কি? কৃদন্ত বিশেষণ কথাটি খেয়াল করতে হবে। কৃদন্ত বিশেষণ অর্থাৎ যখন কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। অর্থাৎ একটি শব্দ যদি গঠিত হয়, সেই শব্দটা যদি প্রত্যয় দিয়ে গঠিত হয় এবং এর মধ্যে আবার কৃত প্রত্যয় দিয়ে গঠিত হয়, তার মানে ক্রিয়ামূল এর সাথে যখন কোনো প্রত্যয় বসে সেটি কিন্তু কৃত প্রত্যয়কে নির্দেশ করে। তাহলে কৃত প্রত্যয় যদি দিয়ে যখন কোনো একটা শব্দ তৈরি হয়, সেই শব্দ যদি বিশেষণ পদ হয়, এটিকে বলা হবে কৃদন্ত বিশেষণ। অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত এমন একটা পদ যেটি বিশেষণ হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রেই বলছে যে যদি ধারাবাহিকতা থাকে কাজের, সেই কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে আমাদেরকে এখানে কি করতে হবে, যে কর্মধারয় সমাসের ব্যবহার আমরা করতে পারি, যেমন ধোয়া মোছা। এরপর আমরা দেখছি পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ, এখন পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ কিরকম? যেমন সুন্দরী যে লতা, এটিকে যখন বলছি তাহলে সুন্দর লতা, তাহলে এখানে আমরা বলছি সুন্দরী যে লতা, সুন্দর লতা। এখানে বলা হচ্ছে যে পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ, এটি হচ্ছে স্ত্রী বাচক বিশেষণ। স্ত্রীবাচক বিশেষণ যদি থাকে সেটি কি হচ্ছে, এখানে পুরুষবাচক হবে। তাহলে কি দাঁড়ালো? আমরা একটা চিহ্ন দিলাম এরকম, আবার আরেকটা চিহ্ন দিলাম এরকম, খেয়াল করুন। ফলে এটি আসলে উভমুখী বিক্রিয়া, যেরকম চিহ্ন রয়েছে ঠিক এরকম। পরীক্ষায় কি আসে? পরীক্ষায় তো আসে এটা সুন্দরলতা। তার মানে সুন্দরলতা যখন পাবো, সমস্ত পদে যখন আমি পুরুষবাচক শব্দ পাবো, কর্মধারয় সমাসে সেটি যদি আমি
ব্যাস বাক্য করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেখানে স্ত্রীবাচক করতে হবে। ফলে এখানে সুন্দর শব্দটা পেলেই আমরা এখানে সুন্দর থাকলে সুন্দরী শব্দটি আনবো, তাহলে আমাদের ব্যাস বাক্য হয়ে যাবে। আবার দেখুন এই যে আমাদের যে প্রথম নিয়ম সেটি কিন্তু যে এখানে রয়েছে, তাহলে সুন্দর যে লতা, সুন্দরী লতা। এরপর আমরা পাচ্ছি এই যে এখানে কিন্তু আমরা সিম্বলটি দেখিয়েছি যে সুন্দরী থাকলে সুন্দর, কিন্তু এখানে সুন্দর থাকলে কিন্তু আবার সুন্দরী হবে, ফলে এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে। তারপর আমরা কি পাচ্ছি যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে যে মহৎ থাকলে মহৎ আর মহানের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে, মহৎ আর মহান। কিরকম, যেমন মহান যে নবী, মহান যে নবী, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যখন বলছি যে মহান যে নবী, তাহলে মহান যে নবী হচ্ছে মহানবী, তাহলে মহা থাকলে এখানে মহান আনতে হবে। সমাস কি করে, সংক্ষেপ করে। তাহলে দেখুন মহান থেকে মহা হয়েছে, ছোট হয়েছে, আবার এগুলো বাদ গিয়েছে, ফলে এখানে দন্তন্য বাদ গিয়েছে আর এটা যে বাদ গিয়েছে। তাহলে নিয়মটি হচ্ছে মহা থাকলে মহান হবে আর মহান থাকলে মহা হবে। আর মহৎ যে জ্ঞান, দেখুন এখানে খেয়াল করতে হবে, মহৎ মহৎ শব্দটাকে কিন্তু কোনোভাবেই এখানে মহান লেখা যাবে না। কারণ কি, মহৎ কাজ কিন্তু মহান হয় না, কাজ হচ্ছে মহৎ হয় বা মহতি। যেমন মহতি যে কীর্তি, মহা কীর্তি। তাহলে মহতি, কীর্তি বা কর্ম এটি আসলে মহতি হয়, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে মহান হয়, ব্যক্তির ক্ষেত্রে মহান শব্দটি হবে, ব্যক্তির ক্ষেত্রে মহান শব্দ হবে। ফলে কোনোভাবেই কিন্তু আমরা এটিকে পাচ্ছি না, যে পরিবর্তনটা আমরা এখানে দেখছি সেটি হচ্ছে কাজের ক্ষেত্রে মহৎ বা মহতি হয়। যেমন তার একটি মহৎ উদ্যোগ এখানে সামনে এসেছে, মহৎ উদ্যোগ হয়, মহতি উদ্যোগ হয়, কিন্তু মহান শব্দটা শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে কারণে মহান যে নবী মহানবী। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহৎ যে জ্ঞান মহাজ্ঞান আর মহান যে নবী মহানবী। তারপর পূর্বপদে কুবিশেষণ থাকলে কত হবে, যেমন কদর্থ। কদর্থ কদর্থ এখন বলতে পারেন যে স্যার এখানে কত কোথায় আসলো, কদর্থ যেমন কত যোগ অর্থ, তাহলে এখানে সন্ধি হয়েছে, এটা মিলে হয়েছে ক আর এখানে হবে দ, তারপর এই অংশটুকু হবে। ফলে এই কদর্থ শব্দের মধ্যে কত লুকায়িত রয়েছে। ফলে এখানে আমরা পাচ্ছি যে কু যে অর্থ, তো তাহলে এখানে কত যখন থাকছে তখন আমরা বুঝতে পারছি যে কু যে অর্থ। তাহলে কত থাকছে, কদ এর মধ্যে এটা লুকায় রয়েছে, এবং ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কু থাকছে, তার মানে কদর্থ এর ক্ষেত্রে কিন্তু কু থাকছে। কু এখানে নেতিবাচক অর্থে ব্যবহৃত, কু যে অর্থ, পদার্থ। এটি আমরা এর আগেও বলেছি যে যখন যে দিয়ে আলোচনা করেছি ক এর ক্ষেত্রে, তখন আমরা এটি বলেছি যে কখনো কখনো বিশেষ্য আগে আসবে কোন ক্ষেত্রে, সিদ্ধ যে আলু, দেখা যাচ্ছে সিদ্ধ যে আলু, ব্যাস বাক্যে সিদ্ধ আগে আসবে, কারণ সিদ্ধ হচ্ছে অবস্থা। যেমন আকাশ নীল কেউ বলে না, দেখুন এটি কেউ বলে, আকাশ নীল এটি কেউ বলে না, বলে কিন্তু নীল
আকাশ। কেন বলে? কারণ নীল শব্দটি আকাশকে বিশেষায়িত করছে। ফলে সিদ্ধ আলু, সিদ্ধ যখন বলছি তখন সিদ্ধর যে রূপ, সিদ্ধ যে আলু যে সিদ্ধ, এটি বোঝাচ্ছে যে সিদ্ধ অবস্থায় রয়েছে, তার মানে এটি বিশেষণ, আলুর অবস্থা বোঝাচ্ছে। সিদ্ধ যে আলু, এটি কিন্তু আমাদের বইয়ে রয়েছে যে আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। কেন সিদ্ধ আগে বসলো? কারণ আলুর অবস্থা বোঝাচ্ছে। যেমন তাজা মাছ, তাজা যে মাছ, তাহলে মাছকে বোঝাচ্ছে, মাছের রূপ বা অবস্থা বোঝাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ফলে এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে। এরপর পূর্বপদে রাজা থাকলে সমাসে রাজ হয়। যেমন মহান যে রাজা, মহারাজ। মহান যে রাজা, তাহলে রাজা থেকে কি হয়? রাজ হয়। যখন আপনি রাজা পাবেন, মহান যে রাজা, মহারাজ, তাহলে রাজা থাকলে রাজ হয়, রাজা থাকলে রাজ হয়, আর রাজ থাকলে ব্যাসবাক্যে রাজা হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমাদের পরীক্ষায় তো এটা আসবে, এটা কোন সমাস। রাজ দেখে আমাদের বুঝতে হবে এখানে ব্যাসবাক্যে সেটি রাজা হবে। যেহেতু ব্যাসবাক্য, তাই এখানে কিন্তু সম্প্রসারিত রূপ রয়েছে রাজা, আর এখানে কিন্তু একটি ধ্বনি কম রয়েছে। কিরকম দেখুন, র হসন্ত যোগ স্বরে অ, এখানে আ, যোগ বর্গীয় জ হসন্ত যোগ স্বরে আ, এটা হলো রাজা। আর এখান থেকে যখন কি হচ্ছে? রাজ হচ্ছে, র হসন্ত যোগ স্বরে আ, এ হলো রা, তারপর বর্গীয় জ। ফলে এখানে কিন্তু স্বরে আ লোপ পেয়েছে। তার মানে সমাস কি করে? ভাষাকে সংক্ষেপ করে। সংক্ষেপ করে কোথা থেকে? ব্যাস বাক্য থেকে সংক্ষেপ করে তাকে সমস্ত পদের দিকে নিয়ে যায়। তাই ব্যাস বাক্যে হবে রাজা, আর সমস্ত পদে হবে রাজ। কারণ রাজা এখানে 4টা ধ্বনি, আর এখানে 3টা ধ্বনি রয়েছে। ফলে রাজার ক্ষেত্রে আমরা পাচ্ছি যে 4টা ধ্বনি, আর রাজের ক্ষেত্রে 3টা ধ্বনি। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কম রয়েছে, এখানে বেশি থাকবে। তাহলে রাজ থাকলে রাজা হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা মধ্যপদ লিপিতে যাওয়ার আগে আমরা আরো কিছু উদাহরণ দেখব যে খ নাম্বার কি বলছে। কর্মধারয় সমাসে আমাদের যে বইয়ে রয়েছে, বইয়ের খ, আমরা এখন খ এর আলোচনায় যাব। খতে বলছে কিছু কিছু কর্মধারয় সমাসে, কিছু কিছু কর্মধারয় সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়। তাহলে এই যে সংখ্যাবাচক হয়, এটিকে কি বলা হচ্ছে? সেগুলোকে দ্বিগু কর্মধারয় সমাস বলে। তাহলে দ্বিগু কর্মধারয়, এটি নতুন বইয়ে, অর্থাৎ বর্তমান যে বইটি রয়েছে বাংলা ব্যাকরণ বোর্ড বই, সেক্ষেত্রে দ্বিগু সমাসকে কর্মধারয়ের মধ্যে আনা হয়েছে এবং সমাসের 4টি ভাগ করা হয়েছে, ক্যাটাগরি ভাগ করা হয়েছে। কিন্তু আগের যে বইটি ছিল 20 সালের বই, কিন্তু দ্বিগু সমাস আলাদা ছিল। ফলে একে এখানে আনা হয়েছে কর্মধারয় সমাসের মধ্যে। ফলে আমরা নতুন বই অনুযায়ী, যেহেতু আমরা এসএসসি সিলেবাসকে ফলো করছি, এসএসসি সিলেবাসে যেভাবে রয়েছে আমরা সেটাই বলবো যে দ্বিগু
কর্মধারয় এবং দ্বিগু কর্মধারয় ক্ষেত্রে যে সংখ্যা 3 ফলের সমাহার, 3 ফলের সমাহার, ত্রিফলা। তারপর 4 রাস্তার 4 রাস্তার মিলন স্থল, চৌরাস্তা। 4 রাস্তার মিলনস্থল, চৌরাস্তা। এরকম আরো অনেক কিছু হতে পারে, যেমন 3 ভুজের সমাহার ত্রিভুজ, 4 ভুজের সমাহার চতুর্ভুজ, পঞ্চভুজের সমাহার পঞ্চভুজ, অষ্টভুজের সমাহার অষ্টভুজ, 3 তারের সমাহার, 3 তারের সমাহার সেতার। যেমন 3 তারের সমাহার সেতার। এখানে খেয়াল করতে হবে যে দ্বিগু সমাসে দ্বিগু কর্মধারয়ে সমাহার শব্দটি থাকবে, কাজে সমাহার কিন্তু সব জায়গাতে আনতে হবে। আর যদি আমরা সমাহার আনি বা মিলনস্থল এটি আনি, তখন কিন্তু আমরা একে দ্বিগু কর্মধারয় বলতে পারবো। কারণ দ্বিগু কর্মধারয় যেগুলো দিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বহুব্রীহি সমাসে এরকম ঝামেলা তৈরি করতে পারে। বহুব্রীহি সমাসে কখনোই আপনি সমাহার শব্দটি আনতে পারবেন না। সমাহার দিয়ে কি বোঝাচ্ছে? যেমন ত্রিভুজ, এই যে দেখুন আমার হাতে 3টি কলম রয়েছে। যদি আমরা এরকম চিন্তা করি যে 3টি কলম, এটি আলাদা, দেখুন এটি একটি আলাদা, এটি একটি আলাদা এবং এটি আলাদা, 3টি আলাদা অবস্থায় রয়েছে। এই যে 3টি এখানে আলাদা রয়েছে। এই 3টিকে আমি যদি জোড়া দেই, মানে কোনোভাবে আঠা দিয়ে বা লোহা দিয়ে যখন আমি সেটিকে জোড়া দিব, কোনো না কোনোভাবে জোড়া দিব, জোড়া দিলে তখন এটিকে আমরা ত্রিভুজ বলতে পারবো। তাহলে 3 ভুজের সমাহার, সমাহার অর্থ হচ্ছে এখানে একটি মিলন স্থল হয়েছে, অর্থাৎ এখানে মিলিত হয়েছে। মিলন, সমাহার মানে মিলন। ফলে এটি খেয়াল করতে হবে, ধরুন যে একটি রাস্তা আসলো, এখানে একটি রাস্তা আসলো এই দিক থেকে, একটি রাস্তা আসলো এই দিক থেকে, এবার আরেকটি রাস্তা আসলো এদিক থেকে। তখন আমরা একে কি বলবো? আবার ধরুন যে এদিক দিয়ে আরেকটা রাস্তা আমরা দেখালাম, আরেকটি রাস্তা, এবং এখানে আরেকটি রাস্তা আমরা দেখালাম। তাহলে এটিকে আমরা কি বলবো? চৌরাস্তা। চৌরাস্তা। কখন আপনি চৌরাস্তা বলবেন? দেখুন যে এই চৌরাস্তা হচ্ছে, এটি হচ্ছে এ, এটি হচ্ছে ক, এটি খ, এটি গ, আর এটি ঘ। তাহলে ক, খ, গ, ঘ এর মিলনস্থল হচ্ছে এই জায়গা। তার মানে এই 4টা জায়গায় কিন্তু এখানে একটা কি পাচ্ছি আমরা, এখানে একটা যদি বক্স করে দেই, এই যে বলে যে চৌরাস্তায় আসো, আমরা দাঁড়িয়ে আছি চৌরাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা চলে আসে। তাহলে এই যে চৌরাস্তা। ঠিক এরকম
যখন ত্রিভুজ বলছি, ত্রিভুজ, তখন কি বলছি, এই যে এটি তিনটা ভুজ, তিন রকমের। তাহলে এই যে তিনটা ভুজ, এটির নাম যদি হয় এ, এটি বি, এটি সি। এখন এই তিনটাকে আমরা আলাদা হিসেবে রাখি। দেখুন এটি এখানে এ, এ, তারপর ধরুন বি এখানে, এরপর আমরা এখানে রাখলাম সি, সি কে। তাহলে এ বি সি আলাদা ছিল, কিন্তু এদেরকে আমরা নিয়ে কি করলাম, এখানে একটা ত্রিভুজ গঠন করলাম। ফলে এই যে ত্রিভুজ গঠন করলাম, এখানে একটা মিলনস্থল রয়েছে, এখানে একটা মিলনস্থল রয়েছে। এই যে মিলনস্থল শব্দটি কিন্তু এই সমাহারকে নির্দেশ করবে, এই সমাহার। ফলে যখন আমরা বলছি যে দ্বিগু কর্মধারয়, দ্বিগু কর্মধারয়, তখন অবশ্যই এর মধ্যে একটি কি থাকবে, এর মধ্যে একটি সমাহার শব্দটি থাকবে। এটি আগে ছিল দ্বিগু সমাস, আলাদাভাবে ছিল দ্বিগু সমাস, যেটি এখন নেই, এটি এই বইয়ে অ্যাড করা হয়েছে। ফলে তিন তালের সমাহার, যেমন চৌপায়া, চার পায়ের সমাহার, তেপায়া, তিন পায়ের সমাহার। অনেক সময় এরকম তিন পায়ের একটা টেবিল থাকে, এরকম, ঠিক আছে, এরকম টেবিল থাকে তিন পায়ের, আর এটির উপরে কিন্তু এই যে এরকম থাকে, এই দেখুন এরকম টেবিল থাকে না, তাহলে তেপায়ার সমাহার। বা এখানে কিন্তু এই যে এরকম একটা টি টেবিল থাকে গোল, তিন পায়া, তাহলে এখানে মিলিত হয়েছে, আলাদা আলাদা ছিল, এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে। ফলে আমরা এখানে বলবো যে এটি দ্বিগু কর্মধারয়, এবং এক্ষেত্রে অবশ্যই একটি সংখ্যা থাকবে। দেখুন চৌ, চৌ মানে চার, এই যে চৌরাস্তা, তাহলে এটি হবে চার রাস্তার সমাহার বা মিলনস্থল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে গ নাম্বারে দেখব কিছু কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মাঝে পদের লোপ পায়। তাহলে এটিকে আমরা বলবো যে মধ্যপদলুপী। দেখুন যে মধ্যপদলুপী কি বলছে, মধ্যপদলুপী হচ্ছে যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলুপী কর্মধারয় সমাস বলে। মধ্যপদলুপী কর্মধারয়, মধ্য মানে মাঝখানে, মধ্যপদলুপী, মধ্যপদলুপী কর্মধারয়। তাহলে কর্মধারয় সমাসে এখানে আমরা পাচ্ছি যে মাঝখানের পদ লোপ পাবে। মধ্য মানে এখানে হচ্ছে মাঝখানে, মাঝখানে, লোপী মানে বিলোপ, বিলোপ বা বাতিল। মাঝখানের পদ কি হবে, বাতিল হয়ে যাবে। ফলে এখানে মধ্যপদলুপী কর্মধারয় আমরা পাচ্ছি। খেয়াল করুন স্ক্রিনে যে সিংহ চিহ্নিত আসন, যে এখানে তিনটি কালার রয়েছে, একটি রয়েছে রেড জোনে। রেড জোনে কারা থাকে, যারা বিপদে থাকে। তাহলে এই মাঝখানের পদ কি হয়ে যাচ্ছে, বিলোপ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। সিংহাসন, এখন বলতে পারেন স্যার প্রথমে রয়েছে সিংহ আর এখানে আসন, তাহলে সিংহাসন শব্দটা শব্দ হইলো কেন, সিংহ আসন হবে। তো এক্ষেত্রে আমি বলছি যে সিংহ, সিংহ যোগ আসন, এখানে কি হচ্ছে দেখুন, এখানে রয়েছে অ, উচ্চারণ খেয়াল করুন, অ, আর এখানে রয়েছে আ। তো ফলে
এখানে কি পাচ্ছি, অযোগ আ পাচ্ছি। এটি কিন্তু স্বরসন্ধির যে নিয়ম, স্বরসন্ধির নিয়ম, ফলে এটি দাঁড়াচ্ছে স্বরে আ। স্বরে আ কার সাথে বসে, এই যে প্রথম শব্দের দ্বিতীয় বর্ণের সাথে বসে। দুটি অংশের প্রথম শব্দ এই হ এর সাথে বসবে। যেহেতু হ একটি ব্যঞ্জন ধ্বনি, আর এর সাথে যখন স্বর বসবে তখন হ কি হচ্ছে, এই স্বরধ্বনি এখানে কার হিসেবে বসবে। কার কখন বসে, কার বসে ব্যঞ্জনের সাথে। স্বরধ্বনি তখনই পূর্ণভাবে বসে যখন সে নিজে নিজে বসে, কিন্তু স্বরধ্বনি যদি ব্যঞ্জন ধ্বনির সাথে বসে তখন সে কার হয়ে যায়। যেমন আকাশ, আকাশ বললে কিন্তু এখানে স্বরে আ নিজে বসেছে, কিন্তু এখানে খেয়াল করুন এটি কি হচ্ছে, আ যোগ ক হসন্ত যোগ স্বরে আ, হসন্ত যোগ স্বরে আ যোগ তালব্য বর্ষ। তাহলে দেখুন এখানে আ বসেছে একা, কিন্তু এখানে আ বসেছে কার সাথে, ব্যঞ্জনের সাথে। ফলে এই ব্যঞ্জনের সাথে বসার কারণে সে এরকম ছোট হয়ে যাবে। ফলে কি এখানে হা পাচ্ছি। তাহলে সিংহ যোগ আসন সমান সমান সিংহাসন, সিংহাসন। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, এবার আমরা স্ক্রিনে যাব। অর্থ দাঁড়াচ্ছে এখানে এটা বাতিল, এটা বাতিল হলে সিংহ, আর এখানে হচ্ছে আসন, এবং এই দুটা সন্ধি হয়ে সিংহাসন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখছি সাহিত্য বিষয়ক সভা। এখন আপনারা বলতে পারেন যে স্যার মাঝখানের পদে আসলে কোনটা বসবে, কিভাবে বুঝবো। দেখুন সাহিত্য বিষয়ক সভা, তাহলে খেয়াল করতে হবে যে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। এখন বলতে পারে যে স্যার এখানে তো সাহিত্য যে বসেছে এর সাথে কেন আমরা চিহ্নিত বসালাম না। চিহ্নিত কিভাবে, সাহিত্য চিহ্নিত সভা, সাহিত্য চিহ্নিত হয় না। কেন হবে না এটি বলছি। সাহিত্য একটা সাবজেক্ট, বিষয়, অর্থাৎ আপনি কোনো একটা বিষয়ে মিটিং হতে পারে। কিন্তু সিংহাসন কি আসলে, একটা চেয়ার, চেয়ারের মধ্যে অনেক সময় বড় ধরনের কোনো একটা আকৃতি, ছবি এগুলো পোস্ট করা থাকে বা খোদাই করা থাকে। তাহলে সিংহ, যেমন রাজ দরবারে সিংহাসনগুলো, বা অনেকে দেখা যাচ্ছে আপনারা খেয়াল করবেন যে চেয়ার যারা বানায়, অনেক ক্ষেত্রে অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক চেয়ার বানানো হয় এবং উপরের দিকটা একটু নকশা করা থাকে। তাহলে এই যে নকশা, বা আমাদের দরজাগুলো খেয়াল করবেন, যাদের বাসা বাড়িতে নকশা করা দরজা লাগানো থাকে, একবার সদর দরজা, প্রধান দরজা, সেক্ষেত্রে খেয়াল করলে বোঝা যাবে যে প্রধান দরজা বা সদর দরজায় কিন্তু নকশা খোদাই করা থাকে। সেই বিষয়টা কি, তার মানে ওটা চিহ্নিত করা আছে। কিন্তু সাহিত্য তো আপনি চিহ্নিত করবেন না, এটা একটা সাবজেক্ট, ফলে বিষয়। আবার দেখা যাচ্ছে স্মৃতিসৌধ, স্মৃতি, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতি সৌধ। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে রক্ষার্থে কেন হলো, দেখুন সবগুলো কিন্তু মিলতেছে না। আবার এখানে যখন বলছি সিংহ চিহ্নিত আসন, তাহলে এখানে এটা লিখেই ফেলি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে তিন রকম, মাঝখানের পদগুলো তিন রকম। এটির কারণ হচ্ছে তিনটা ভিন্ন সাবজেক্ট। সাহিত্য এটি একটা সাবজেক্ট, ফলে এর সাথে বিষয় বসানো হয়েছে।
পরীক্ষায় তো আসবে এটা এটা এটা, ফলে এখানে অনেক সময় ছেলে মেয়েরা ঝামেলা করে বা বুঝতে পারে না, ছাত্রছাত্রী এটা বুঝতে পারে না। তার মানে হচ্ছে স্মৃতি রক্ষার্থে আপনি কবরস্থানে যখন যাবেন, দেখবেন যে অনেকের কবরের পাশে একটা ফলক লেখা থাকে, জন্মসাল, মৃত্যুসাল, কোন তারিখে মারা গেছেন, নাম থাকে। তো বাবা মার স্মৃতি রক্ষার্থে কিন্তু সেটা দিয়ে রাখে, যেন যে কেউ দেখলে চিনতে পারে, বুঝতে পারে যে এটা ওনার কবর। তার মানে কি, একটা স্মৃতিকে ধরে রাখার জন্য, অর্থাৎ একটা ইতিহাস বা একটা ব্যক্তিগত হোক, পারিবারিক, সামাজিক হোক বা রাষ্ট্রের যে কোনো ঐতিহাসিক বিষয়কেও ধরে রাখার জন্য একটা সৌধ বা একটা কিছু নির্মাণ করা হয়, যেটা পরবর্তী প্রজন্ম বা ভিন্ন মানুষ দেখে যেন বুঝতে পারে, সেইটাকে ধারণ করতে পারে। যেমন সাভারে জাতীয় যে স্মৃতিসৌধ, সেখানে মানুষ যায়, 16ই ডিসেম্বরে যায়, অন্যান্য সময় যায়, তারপর বিজয় দিবসে যায়। সেটি আসলে কি আমাদের যে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে, এবং মানুষ থেকে, শিশু থেকে পরবর্তীতে তাদের প্রজন্ম থেকে তাদের পর্যন্ত এটি সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য দিচ্ছে? যে ইতিহাসের বিষয়কে সাক্ষ্য দিচ্ছে। ফলে স্মৃতি চিহ্নিত আসন তো আপনি চাইলেও বলতে পারবেন না। স্মৃতি রক্ষার্থে যে সৌধ, সেটি হবে স্মৃতিসৌধ। এই বিষয়টি আমরা একটু খেয়াল করব। এরপর আমরা দেখব যে যে স্মৃতি রক্ষার্থে সৌধ, রেড জোনে রয়েছে রক্ষার্থে, তার মানে এটি হচ্ছে বাদ যাবে। কোনগুলো বাদ যাবে? যেগুলো আসলে মাঝখানে আমরা লাল কালিতে দেখেছি, সেগুলো বাদ যাবে। আমরা এই পর্যন্তই কর্মধারয় সমাসে আমরা আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। কতে রয়েছে যে কর্মধারয় সমাসে যে যোজক থাকে, সেই যোজকের বিষয়টি, সেগুলো নিয়ে কি ধরনের উদাহরণ রয়েছে সেটা। আর খতে রয়েছে দ্বিগু কর্মধারয়। দ্বিগু কর্মধারয় আসলে কেন আসলো? এটি আলাদা দ্বিগু সমাস ভাবেই নামকরণ ছিল, কিন্তু বর্তমানে এটি কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বইয়ে। ফলে আমরা সেভাবে আলোচনা করেছি, এবং কিভাবে আমরা দ্বিগু সমাস চিনব সেটিও আমরা লিখেছি। আরেকটি বিষয় হচ্ছে মধ্যপদলুপী কর্মধারয় সমাস, এবং মধ্যপদলুপী হচ্ছে মাঝখানের পদের লোপ পাবে, আর যদি সমস্ত পদ থেকে আমরা মধ্যপদে যাই তাহলে মাঝখানে পদ কি করতে হবে? আনতে হবে। এই বিষয়টি আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা উপমান এবং উপমিত কর্মধারয় এই সমাস নিয়ে আলোচনা করব, এবং এর বাইরেও রয়েছে রূপক কর্মধারয়। আশা করি আমরা যুক্ত থাকব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।